ইন্ট্রোডাকশন টু মাইক্রোবায়োলজি এটা নিয়ে আমাদের ইন ডিটেলসে জানতে হবে। আসলে মাইক্রো বায়োলজি এগুলা বলতে কি বোঝায় সেটা নিয়ে আমরা ফার্স্ট একটু বলি। মাইক্রো মানে খুবই মাইনিউট, বা আমরা বলতে পারি খুবই পিচ্চি, খুবই স্মল, ভেরি টাইনি। বায়ো মানে হচ্ছে লিভিং কোন একটা অর্গানিজম, আর লজি বলতে বোঝানো হয়েছে যে স্টাডি। সো আমরা খুবই ছোট ছোট কিছু লিভিং অর্গানিজম নিয়ে স্টাডি করব। সেটা হইতে পারে ব্যাকটেরিয়া, অথবা ধরো ভাইরাস, অথবা প্যারাসাইট, অথবা ফানজাই। সো এই যে আমরা এগুলা নিয়ে স্টাডি করব, যেমন ধরো ব্যাকটেরিয়া নিয়ে স্টাডি করি এবং সেটাকে আমরা আলাদা করে বলি ব্যাকটেরিওলজি। তারপর হচ্ছে ভাইরাস নিয়ে যখন স্টাডি করি আমরা বলি ভাইরোলজি। প্যারাসাইট নিয়ে স্টাডি করলে সেটাকে আমরা বলি প্যারাসাইটোলজি। ফাঙ্গাই নিয়ে স্টাডি করলে সেটাকে আমরা বলি মাইকোলজি। সো এরকম আমরা বিভিন্ন কিন্তু আলাদা ব্রাঞ্চ ভাগ করতে পারি মাইক্রোবায়োলজির। আলটিমেট আমাদের উদ্দেশ্য হচ্ছে খুবই ছোট ছোট স্ট্রাকচার, এবং এই স্ট্রাকচারগুলো নর্মালি আমরা আই দিয়ে তেমন একটা ভালো দেখতে পারি না, মানে নেকেড আইতে। তো নর্মালি এখন বলো তাহলে ভাই আমি কি চোখ বন্ধ করলে বা আই ক্লোজ করে দেখতে পারবো? আনসার হচ্ছে না। নর্মালি আমরা মাইক্রোস্কোপের নিচে বা মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের মাধ্যমে, মাইক্রোস্কোপ এটাতে বিভিন্ন আমরা জানি যে কোনো একটা জিনিসকে, খুবই ছোট ছোট জিনিসকে খুবই বড় করে দেখার কিন্তু ম্যাগনিফাই করে দেখার কিন্তু বিভিন্ন অপশন থাকে, বিভিন্ন লেন্স থাকে। যেমন আমরা 10x 10 গুণ বড় করে দেখতে পারি, আমরা 40 গুণ বড় করে দেখতে পারি, বা আমরা 100 গুণ বড় করে দেখতে পারি। সেই বিভিন্ন লেন্স সেট করা থাকে মাইক্রোস্কোপে, যেগুলোর সাহায্যে আমরা দেখতে পারি। এখানে মাইক্রোস্কোপের অনেক ধরনের টাইপ আছে, লাইট মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপ, বা আরও বিভিন্ন টাইপের, যেগুলো আমরা এক এক করে জানবো। জাস্ট মাইক্রোবায়োলজি বলতে আমরা মাইক্রোবায়োলজিতে কী স্টাডি করি সেটা নিয়ে আমরা জানলাম। এখন নর্মালি আমরা যে মাইক্রোবায়োলজিটা পড়ি সেটা হচ্ছে মেডিকেল মাইক্রোবায়োলজি, ঠিক আছে? মেডিকেল মাইক্রোবায়োলজি অনেক বড় একটা মানে জিনিস, বাট আমরা মেনলি মেডিকেল মাইক্রোবায়োলজিতে হাইলাইট করব। তো মেডিকেল মাইক্রোবায়োলজি মানে কি? মেডিকেল মাইক্রোবায়োলজি হচ্ছে আমরা যে কোনো একটা ইনফেকশিয়াস ডিজিজ হয়েছে, সে ইনফেকশিয়াস ডিজিজ মানে সেটা অবশ্যই কোনো মাইক্রোব দ্বারা হয়েছে। মাইক্রোব বা মাইক্রো অর্গানিজম যেগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমরা মাইক্রোবায়োলজিতে স্টাডি করব, সেটা ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্য যে কোনো একটা ইনফেকশিয়াস এজেন্ট বা হইতে পারে। তো এই যে পজিটিভ যে এজেন্টগুলো, এই মাইক্রোবসগুলা এর কী করব, এগুলা কিভাবে ডিজিজটা প্রডিউস করলো, এই প্যাথোজেনেসিস বা হচ্ছে এই মাইক্রোব রিলেটেড বিষয়াদি, এটা আমরা কীভাবে ডায়াগনোসিস করব এবং সেটা ট্রিটমেন্টই বা কীভাবে দিব। সো এই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, সেগুলো আমরা মেডিকেল মাইক্রোবায়োলজিতে, ঠিক আছে? সো এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এবং দেখো এখানে আরেকটা ডেফিনেশন দেওয়া আছে যে মেডিকেল মাইক্রোবায়োলজি মানে হচ্ছে মাইক্রোবায়োলজির সেই ব্রাঞ্চটা যেটা ডিল করে যে মাইক্রো অর্গানিজমগুলো নিয়ে স্টাডি করবে, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফানজাই, প্যারাসাইট, যেগুলো মেডিকেলি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মেডিকেলি ইম্পর্টেন্ট। দেখো আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি ফাঙ্গাই বা ব্যাকটেরিয়া বা হচ্ছে অনেক ভাইরাস আছে, বাট আমাদের সবগুলো নিয়ে স্টাডি করা লাগবে না। যেগুলো মেডিকেলি ইম্পর্টেন্ট, যেগুলো অ্যাকচুয়ালি ডিজিজ করে, যেগুলো প্যাথোজেনিক, এগুলো নিয়ে মিলে আমরা স্টাডি করব বেশিরভাগ ক্ষেত্রে। এবং সেখানে আমরা প্যাথোজেনেসিস, ডিজিজের প্যাথোলজি, ইমিউনোলজি, এপিডেমিওলজি, এগুলো আমরা আলোচনা করব। আচ্ছা, এখন আসা যাক যে মাইক্রো অর্গানিজম যেগুলো থাকে, এটার কিছু গুড এফেক্ট আছে। ধরো এরা কী করে, এরা বিভিন্ন ওয়েস্ট প্রোডাক্টকে পচাই দিতে সহযোগিতা করে। মানে ওয়েস্ট প্রোডাক্ট বলতে অর্গানিক যে ওয়েস্টগুলো আছে এগুলোকে পচাই দিতে সহযোগিতা করে, ফলে এগুলো আমাদের যে সয়েল থাকে সেই সয়েলের সাথে মিশে যায়, আমাদের পরিবেশ দূষিত হয় না। আমাদের ফটোসিনথেসিসের মাধ্যমে এরা কিন্তু প্রডিউসার্স হিসেবে কাজ করে ইকোসিস্টেমে। যে কাজটা করতে পারে, যেমন ধরো বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস এদের দ্বারা তৈরি হইতে পারে, যেমন ধরো অ্যালকোহল তৈরি করা যাইতে পারে, তারপরে এসিটন তৈরি করা যাইতে পারে এগুলা দ্বারা, ঠিক আছে? যেমন ধরো ইয়েস্ট বা এরকম বিভিন্ন সাবস্টেন্স দ্বারা। তারপর হচ্ছে যে সাবস্টেন্স বলতে বিভিন্ন মাইক্রো অর্গানিজম দ্বারা। আচ্ছা, তারপর হচ্ছে এরা ফার্মেন্টেড ফুড তৈরি করতে পারে, যেমন ধরো ভিনেগার, চিজ, তারপরে ব্রেড, রুটি, তারপর হচ্ছে ভিনেগার, চিজ এগুলো তৈরি করতে পারে, ঠিক আছে? স্পেশালি আমাদের ফাঙ্গাই এগুলো এখানে কন্ট্রিবিউট করে, ফাঙ্গাই, তারপরে ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে বিভিন্ন গুড ইফেক্ট। আর যদি বলে ব্যাড ইফেক্ট কি, সহজ কথা, যেগুলো প্যাথোজেনিক সেগুলো ডিজিজ করবে, মানে ইনফেকশনস করবে, ইনফেকশিয়াস ডিজিজ। মাইক্রোবায়োলজির কী কী স্কোপ আছে, অর্থাৎ মাইক্রোবায়োলজিকে আমরা কোথায় কোথায় ইউজ করতে পারবো? আমরা ডিজিজের ডায়াগনোসিস এটা ইউজ করতে পারবো, ঠিক আছে? মাইক্রোবায়োলজিকে আমরা ইউজ করতে পারি, যেমন ধরো ডুইং ভিডাল টেস্ট করে আমরা অ্যান্টিবডি টাইটের মাধ্যমে টাইফয়েড ফিভারকে ডায়াগনোসিস করতে পারি। তারপরে প্রোগনোসিস দেখতেও আমরা ভিডাল টেস্ট, এটা রাইজিং টাইটার, এটা দেখেও আমরা কিন্তু প্রোগনোসিসটা দেখতে পারি। প্রোগনোসিস মানে হচ্ছে আমরা ট্রিটমেন্ট দিতেছি, ট্রিটমেন্ট দেওয়ার পরে এটা কি ঠিক হইতেছে কিনা, ঠিকঠাক আছে কিনা, ডিজিজটা ছাড়তেছে কিনা, এই জিনিসটা আমি আইডেন্টিফাই করতে চাচ্ছি। তারপর হচ্ছে ট্রিটমেন্টের গাইডেন্স দিতে এটা হেল্প করতে পারে।
কালচার করে কোনো একটা অর্গানিজম সেটাকে একটা মিডিয়াতে, ধরো এখানে একটা মিডিয়া আছে, এই মিডিয়ার মধ্যে আমি একটা অর্গানিজমকে কালচার করতেছি, অর্গানিজমটাকে কী করতেছি, গ্রো করতেছি। ধরলাম একটা ব্যাকটেরিয়াকে এখানে গ্রো করতেছি। তো এই ব্যাকটেরিয়াকে যখন আমি এই মিডিয়াটাতে, এই মাধ্যমটার মধ্যে আমি এখানে গ্রো করতেছি, তো সেটার মাধ্যমে কিন্তু আমি সেখানে কি ট্রিটমেন্ট দিব, অর্থাৎ আমরা ধরো অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে কিন্তু এভাবে এরকম কালচার করে সেটা মানে আইডেন্টিফাই আমরা করতে পারি, যে কালচার করে আমরা বুঝতে পারি যে এটা কোন অর্গানিজম দ্বারা হয়েছে। তারপরে আমরা সেটার অ্যান্টিবায়োটিকটা কিন্তু কোন অ্যান্টিবায়োটিকটা আমি দিব এই অর্গানিজমের বিরুদ্ধে সেটা আমি ডিসাইড করতে পারি। এই জিনিসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কালচার অ্যান্ড সেন্সিটিভিটির মাধ্যমে আমরা টেস্ট করে পরবর্তীতে কোন অ্যান্টিবায়োটিকটা দিব, এটাকে আমরা সেন্সিটিভিটি টেস্ট বলি, ড্রাগ সেন্সিটিভিটি টেস্ট। আচ্ছা, তারপর হচ্ছে সোর্স অফ ইনফেকশন। হ্যাঁ, যখন কোভিড হয়েছিল, করোনা ভাইরাস যখন অ্যাটাক করছিল ওয়ার্ল্ড ওয়াইড, এটা একটা পেন্ডেমিক আকারে সারা বিশ্বব্যাপী ছড়াই গেছিলো। তো এই যে মানে এই করোনা ভাইরাস নিয়ে এই যে আমরা স্টাডি করলাম, করোনা ভাইরাস নিয়ে এই যে স্টাডি করলে এরা কারা করছে, এগুলো কিন্তু মাইক্রোবায়োলজিস্টরা করছে। মাইক্রোবায়োলজিস্ট একটা জিনিস যখন এপিডেমিক আকারে ছড়াই গেছে, সে পেন্ডেমিক, পরবর্তীতে পেন্ডেমিক হয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড ছড়াই গেল, তো অ্যাকচুয়ালি কী দ্বারা ইনফেকশনটা হলো, এই যে সোর্স অফ ইনফেকশনটা আমরা ফাইন্ড আউট করলাম, এটা নিয়ে আমরা স্টাডি করলাম, এই বিষয়গুলো মাইক্রোবায়োলজির আন্ডারেই পড়ে। তারপরে নতুন কোনো একটা প্যাথোজেন আবিষ্কার করতে হইলে, যেমন ধরো আমি ধরলাম যে ধরো আমরা জানি ডেঙ্গুর 4টা ভ্যারিয়েন্ট আছে, ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4, এর মধ্যে ডেন 2টা বেশি ডেঞ্জারাস। যাই হোক, তো কথা হচ্ছে এই যে ডেনগুলা, আমি ধরলাম যে ডেন 5 বা ডেন 6 এরকম যদি ভ্যারিয়েন্ট আবিষ্কার হয়, তাহলে এগুলাও কিন্তু এই মাইক্রোবায়োলজিস্ট যারা মাইক্রোবায়োলজি নিয়ে স্টাডি করে তারাই কিন্তু আবিষ্কার করে। সো নিউ কোনো প্যাথোজেন বা নিউ কোনো ভ্যারিয়েন্ট যদি আবিষ্কার করতে হয়, যেমন ধরো SARS-CoV-2, এটা কিন্তু একটা নতুন ভ্যারিয়েন্ট ছিল, কারণ আগে কিন্তু SARS-CoV-2 ছিল না, ঠিক আছে। এই SARS-CoV-2টা নতুন করে আমরা আবিষ্কার করতে পারছি, এই জন্য এটাকে আমরা ইমার্জিং ডিজিজ বলি। একটা জিনিস যখন নতুন করে ইমার্জ করে, এটাকে আমরা ইমার্জিং বলি। এটা আগে ছিল না, বাট নতুন করে আবিষ্কার করছে। যদি আগে মানে করোনা ভাইরাস ছিল, বাট এটার মধ্যে একটা নতুন ভ্যারিয়েন্ট হিসেবে আবিষ্কৃত হয়েছিল এটা, সেই জন্য এটা ইমার্জিং, নতুন করে এটা আবির্ভূত হয়েছিল। আচ্ছা, এরপর আসো কী কী ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চগুলো নিয়ে আমরা অলরেডি কথা বলে ফেলছি, ঠিক আছে। প্যারাসাইটোলজির মধ্যে আবার প্রোটোজোয়া আর হেলমিন্থ, এই দুইটাকে আমরা আলাদা করে ভাগ করি। ভাইরোলজিতে আমরা জেনারেল সিস্টেমিক, ব্যাকটেরিওলজিতে জেনারেল সিস্টেমিক আমরা আলোচনা করি। আচ্ছা, এখন আসো যে আমাদের অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজির কিছু ব্রাঞ্চ আছে, যেমন ধরো এগুলোর মধ্যে মেডিকেল মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি, বায়োটেকনোলজি, পাবলিক হেলথ মাইক্রোবায়োলজি, সো এরকম কয়েকটা ব্রাঞ্চের নাম আমরা একটু মনে রাখতে পারি। হ্যাঁ, আমরা মেইনলি মেডিকেল মাইক্রোবায়োলজি নিয়ে আমাদের MBBS লেভেলে স্টাডি করি। দেখো হ্যাকেলস কিংডম অফ প্রোটিস্টা, তিনি এই যে হ্যাকেলস আছে, সে 1866 সালে এই আর্নস্ট হ্যাকেল 3 কিংডম কনসেপ্ট এর ধারণা দেন, এবং সেখানে তিনি বলেন যে প্লান্টস, অ্যানিমালস এবং মাইক্রো অর্গানিজমকে তিনি প্রোটিস্টার মধ্যে ফেলেন, এবং তিনি বলেন যে প্লান্ট আছে 3টা কিংডম আছে, একটা হচ্ছে প্লান্টের কিংডম, একটা অ্যানিমালের কিংডম, একটা হচ্ছে মাইক্রো অর্গানিজমের কিংডম। তো মাইক্রো অর্গানিজমের কিংডমটাকে তিনি প্রোটিস্টা বলেন, এবং তিনি বলেন যে এই প্রোটিস্টার মধ্যে আবার হায়ার প্রোটিস্টা আছে, লোয়ার প্রোটিস্টা আছে। তো হায়ার প্রোটিস্টার মধ্যে ফাঙ্গাই বা ছত্রাক, যেটা প্রোটোজোয়া, অ্যালজি, মানে এর মধ্যে ব্লু গ্রিন অ্যালজি যেটা, এটা বাদে যে অ্যালজিগুলো আছে, বা স্লাইম মলস, এটা এক ধরনের ফাঙ্গাই। আচ্ছা, তো এইগুলো হচ্ছে হায়ার প্রোটিস্টার মধ্যে পড়ছে, আর লোয়ার প্রোটিস্টার মধ্যে ব্যাকটেরিয়া এবং ব্লু গ্রিন অ্যালজি এগুলো পড়ছে। সো এগুলো তিনি ধারণা দেন, সো এই জিনিসটা আমরা জাস্ট একটু জানতে পারি। আচ্ছা, এখন আসো যে মেইন যে আমাদের আলোচনার টপিক, সেটাতে আমরা আসবো, সেটা হচ্ছে প্রোক্যারিওটস বলতে কী বোঝায় আর ইউক্যারিওটস বলতে কী বোঝায়, ঠিক আছে। মেইনলি যেটা হয় যে আমাদের যে সেলসগুলো আছে, যে কোনো সেলস যত সেলস আছে সেগুলোকে আমরা ব্রডলি 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রোক্যারিওটিক, আইদার সেই সেলটা প্রোক্যারিওটিক হবে, অথবা সেটা ইউক্যারিওটিক হবে। সো যে কোনো, যেমন ধরো আমি যদি বলি একটা হিউম্যান সেলটা কিন্তু একটা ইউক্যারিওটিক সেল, ব্যাকটেরিয়ার সেল হচ্ছে প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটস যেগুলো আছে, মানে যেগুলার প্রোক্যারিওটস বলতে আমরা সে সকল অর্গানিজমকে বুঝি যেগুলার প্রোক্যারিওটিক সেল থাকে। তো প্রোক্যারিওটিক বলতে বোঝায় আদি নিউক্লিয়াস যাদের আছে, এবং এটা একটা হিউম্যান সেলে আমি ধরলাম। তো এই সেলের মধ্যে একটা নিউক্লিয়াস আছে, এবং নিউক্লিয়াসের মধ্যে জেনেটিক যে কম্পোনেন্টস, মানে এটা ধরো একটা নিউক্লিয়ার মেমব্রেন, এবং তার মধ্যে নিউক্লিয়াসের নর্মালি যে ক্রোমাটিন তন্তু থাকা থেকে শুরু করে জেনেটিক ম্যাটেরিয়াল, সেগুলো এটার মধ্যে আছে। মানে ওভারঅল কথা একটা কমপ্লিট, একটা সুন্দর, একটা প্রকৃত নিউক্লিয়াস এখানে আছে। তা বাদে এখানে আমি ধরলাম, মানে এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে শুরু করে এখানে গলগি অ্যাপারেটাস আছে, রাইবোসোম আছে,
মেমব্রেন বাউন্ড যে সকল অর্গানেলস আছে সবগুলো এটার মধ্যে আছে, লাইসোজোম থেকে শুরু করে সব কিছু সুন্দর করে এদের হচ্ছে আমি বললাম সেল মেমব্রেন। তো ওভারঅল কথাই যে একটা সেল যেটাতে খুব সুন্দর করে সব কিছু আছে, কিন্তু আর একটা সেলের কথা চিন্তা করো যেখানে যে জিনিসটা হয়েছে যে এই সেলটাতে মানে প্রকৃত কোনো নিউক্লিয়াসই নেই, এখানে কোনো নিউক্লিয়াস নেই, ভিতরে জেনেটিক যে ম্যাটেরিয়ালসগুলো সেগুলা মানে উল্টাপাল্টাভাবে সজ্জিত আছে। ধরো এই যে মানে জেনেটিক ম্যাটেরিয়ালস এবং কোনো এখান থেকে কোনো জেনেটিক ম্যাটেরিয়ালস আবার এখানে একটু আলাদা হয়ে বসে আছে, এটাকে আমরা ধরো বললাম এটা হচ্ছে প্লাজমিড, আর এটা হচ্ছে আলাদা ধরো ক্রোমোজোম। মানে কোনো নিউক্লিয়াস নাই, নিউক্লিয়ার মেমব্রেন নাই, কিছুই নাই, এবং এখানে মেমব্রেন বাউন্ড কোনো অর্গানেলসও নাই, যেগুলো আমাদের মানে একটা নর্মাল হিউম্যান সেল বলো বা ইউক্যারিওটিক সেল বলো সেখানে থাকে। তো এটাকে আমরা বলি প্রোক্যারিওটিক সেল। নর্মালি ব্যাকটেরিয়াল সেল হচ্ছে এরকম হয়। আচ্ছা, সো সহজ কথা আমরা চলে আসি যে অ্যাকচুয়ালি প্রোক্যারিওটিক সেল বলতে আমরা ব্যাকটেরিয়ার কথা মনে রাখবো। ব্যাকটেরিয়াল সেলকে আমরা প্রোক্যারিওটিক সেল বলি। এটার যে সাইজ সেটা 0.5 থেকে 3 মাইক্রোমিটারের মতো হয়, এবং এরা হচ্ছে সাইটোপ্লাজমে মানে এদের নিউক্লিয়ার স্ট্রাকচার সাইটোপ্লাজমে ফ্রিলি থাকে। এখানে কোনো মানে ধরো এই যে নিউক্লিয়ার স্ট্রাকচারগুলো থাকতেছে সাইটোপ্লাজমে ফ্রিলি, এখানে কোনো পার্টিকুলার নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, ক্রোমোজোমগুলো সিঙ্গেল থাকে, এবং দেখা যায় যে সাধারণত সার্কুলার ডিএনএ এখানে থাকে, এবং নিউক্লিয় লাস অফ অ্যাবসেন্ট থাকবে যেহেতু নিউক্লিয়াস নাই, এবং এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ এখানে থাকে যেটাকে আমরা প্লাজমিড বলি। ধরো এখান থেকে একটা ছুটে গিয়ে এখানে ছোট একটু পাওয়া গেছে, এটাকে আমরা বলি প্লাজমিড। ঠিক আছে, এটা অত ইম্পর্টেন্ট কিছু না, বাট আলাদা করে আমি এখানে পাইতে পারি একটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, এটা কিন্তু আমি প্রোক্যারিওটিকের ক্ষেত্রে পাবো। তারপর সাইটোপ্লাজমের মধ্যে মানে সাইটোপ্লাজম বাদে এই যে সেলের মধ্যে মানে নিউক্লিয়াস বাদে বাকি এরিয়াটাতে ফ্লুইড থাকে, এবং সেই ফ্লুইডের মধ্যে অনেকগুলো অর্গানেলস থাকে সাধারণত। কিন্তু দেখা যায় যে এখানে সাইটোপ্লাজমিক যে এরিয়াটা সেখানে হলো গিয়ে কোনো অর্গানেলস মেমব্রেন বাউন্ড অর্গানেলস পাওয়া যায় না। এখানে রাইবোসোম থাকে, কারণ রাইবোসোম তো মেমব্রেন বাউন্ড অর্গানেলস না। ধরো এই যে একটা রাইবোসোম, তো রাইবোসোমটা থাকলে সেটা 70S হয়, কিন্তু ইউক্যারিওটিকের আমরা দেখবো 80S রাইবোসোম থাকে, 80S। ঠিক আছে, 70S, এবং এক্ষেত্রে আমরা দুইটা সাব ইউনিট থাকে, 50S আর 30S। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। এখন আসলে যে সেল ওয়াল, এখানে সেল ওয়াল থাকে প্রোক্যারিওটিক সেল, এবং সেল ওয়ালে প্রোটিন, লিপিড, পেপটিডোগ্লাইকেন এগুলো থাকে। পেপটিডোগ্লাইকেন খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো মিলে সেল ওয়াল গঠন করে। ঠিক আছে, তো এর মধ্যে গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়া থাকে সেগুলোর সেল ওয়াল এক ধরনের থাকে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল একরকম থাকে, আমরা এক এক করে দেখবো। এবং এখানে যেটা সাইটোপ্লাজমিক মেমব্রেন মানে হচ্ছে সেল মেমব্রেন। ধরো এই যে বাইরে যে সেল মেমব্রেনটা আছে, এই সেল মেমব্রেনটা কোনো এস্টেরল কন্টেইন করে না। এস্টেরল বলতে আমরা বুঝতেছি, আমরা পড়ে আসছিলাম না যে ধরো কোলেস্টেরল আমরা পড়ছি না, আমাদের হিউম্যান সেলের মেমব্রেনে কী থাকে, কোলেস্টেরল থাকে, বাট এখানে কোনো কোলেস্টেরল কিন্তু থাকে না। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এটা গেল। আচ্ছা, আমরা যখন মাইকোলজি পড়বো, আমরা ফাঙ্গাস পড়বো, ফাঙ্গাস যখন পড়বো সেগুলোও কিন্তু ইউক্যারিওটিক হয় হিউম্যান সেলের মতোই, কিন্তু এখানে এস্টেরল এর জায়গায় কোলেস্টেরল না থাকে সেল মেমব্রেনে, মানে হিউম্যান সেলে তো কোলেস্টেরল থাকে, এখানে যেটা থাকে জাইমোস্টেরল, আর্গোস্টেরল এগুলো থাকে ফাঙ্গাল সেল মেমব্রেনে বা সাইটোপ্লাজমিক মেমব্রেনে। সেল মেমব্রেন সাইটোপ্লাজমিক মেমব্রেন সেম কথা। আচ্ছা, এখন ধরো এবং পাশাপাশি প্রোক্যারিওট এরা রিপ্রোডাকশন করে অ্যাসেক্সুয়াল পদ্ধতিতে বাইনারি ফিউশনের মাধ্যমে। আর ধরো এই যে একটা সেল, মানে ধরো এই যে একটা অবস্থা, পরবর্তীতে এটা দেখা গেছে যে এইভাবে দুইটা সেলে কনভার্ট হয়ে গেল, দুইটা আলাদা হয়ে গেল। সো এই যে বাইনারি ফিউশন অ্যাসেক্সুয়ালি, এরা কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় না, বংশবিস্তার সেক্সুয়ালি হয় না, এবং এদের ফ্লাজেলাম থাকতে পারে এদের মুভমেন্টের জন্য। ফ্লাজেলাম বলতে আমরা বুঝাচ্ছি ধরো এই যে সেল, এখান দিয়ে এরকম একটা স্ট্রাকচার আছে যেটাকে আমরা হচ্ছে বলতেছি ফ্লাজেলাম। ফ্লাজেলা হচ্ছে প্লুরাল, আর ফ্লাজেলাম মানে হচ্ছে সিঙ্গুলার, একটাকে আমরা ফ্লাজেলাম বলতেছি। আর রেসপিরেশন হচ্ছে মেইনলি এরা সাইটোপ্লাজমিক মেমব্রেনের মাধ্যমে। মনে রাখবা যে অ্যাকচুয়ালি এই যে যদি হচ্ছে একটা সেল হয়, এদের যে সেল মেমব্রেন আছে, সেল মেমব্রেনের মধ্যে এরকম একটা মানে ধরো ভিতরে গর্ত হয়ে একটা স্ট্রাকচার গঠন করে যেটাকে আমরা বলি মেজোসোম। এই মেজোসোমটাই মেইনলি ওদের রেসপিরেশনে হেল্প করে। ঠিক আছে, এই প্রোক্যারিওটিক সেলে সাইটোপ্লাজমিক মেমব্রেনের একটা মডিফিকেশন। আচ্ছা, ইউক্যারিওটিক তাহলে উল্টা হবে, এবং এটার সাইজটা বড় হবে, 5 মাইক্রোমিটারের থেকে বড় হবে, এবং এটা সাধারণত 0.5 থেকে 3 ছিল। এটা ইম্পর্টেন্ট। এবং এখানে দেখো মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার থাকবে, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, নিউক্লিয়াসের মধ্যেই ক্রোমোজোম থাকবে, এবং সেটা ডিপ্লয়েড হবে। আগেরটা কিন্তু হ্যাপ্লয়েড ছিল, প্রোক্যারিওটিকে হ্যাপ্লয়েড ছিল, এবং এখানে নিউক্লিওলাস প্রেজেন্ট থাকবে, এবং এখানে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ থাকবে, বা সেটা মাইটোকন্ড্রিয়াতে। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়াতে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ থাকতে পারে, বাট এখানে কিন্তু দেখা যায় সাইটোপ্লাজমি, ধরো মানে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে সাইটোপ্লাজমি একটা প্লাজমিড হিসেবে আমরা একটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ পাইতেছি। ঠিক আছে, আচ্ছা এখন আসলে যে হচ্ছে এখানে ক্রোমোজোম 80S থাকে, এবং 60S 40S দুইটা সাব ইউনিট থাকে, মেমব্রেন বাউন্ড অর্গানেলস প্রেজেন্ট থাকবে, এবং এইগুলো অ্যাজিবল থাকবে, এবং সাধারণত ইউক্যারিওটিক সেলে সেল ওয়াল অ্যাবসেন্ট থাকে, শুধুমাত্র ফাঙ্গাইতে সেল ওয়াল থাকতে পারে। ঠিক আছে,
ফাঙ্গাইতে হচ্ছে সেল ওয়াল থাকে, ঠিক আছে, ফাঙ্গাইতে সেল ওয়াল থাকে, এই জিনিসটা গেল। আচ্ছা, সেল ওয়ালে ফাঙ্গাই সেল ওয়ালে কাইটিন দ্বারা গঠিত হয়, মেনলি কাইটিন, তারপরে গ্লুকান এগুলা দ্বারা গঠিত হয়। আমরা দেখি যে কাইটিন, গ্লুকান এগুলোর বিরুদ্ধে কিন্তু মেডিসিন আছে যেগুলো আসলে ফাঙ্গাল সেল ওয়ালকে ধ্বংস করে দেয়। আচ্ছা দেখো, কিন্তু ফাঙ্গাল সেল কিন্তু ইউক্যারিওটিক সেল, এই জিনিসটা মনে রাখতে হবে। এখন আসলে এটা রিপ্রোডাকশন করে সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল দুইভাবেই করতে পারে, আর মুভমেন্ট হচ্ছে কমপ্লেক্স ফ্লাজেলামের মাধ্যমে যদি প্রেজেন্ট থাকে এভাবে করতে পারে, আর রেসপিরেশন হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে এখানে রেসপিরেশন হয়। ওইটা যেমন মেসোজোমের মাধ্যমে ছিল সাইটোপ্লাজমিক মেমব্রেনে প্রোক্যারিওটিক সেলে, বাট এখানে কিন্তু উল্টা। আচ্ছা যাও, সো দেখো এখানে ওই কথাগুলোই বলা হয়েছে যে এটা একটা প্রোক্যারিওটিক সেল, এবং প্রোক্যারিওটিক সেল দেখতেছে এটা হচ্ছে কোনো নিউক্লিয়াস যেহেতু নেই, ক্রোমোজোম এভাবে সাইটোপ্লাজমের মধ্যে আছে, এটা প্লাজমিড, এটা হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, এখান থেকেই খণ্ডিত একটা অংশ। আর এগুলো হচ্ছে রাইবোসোমগুলো এই যে যেগুলো হচ্ছে 70S রাইবোসোম, এবং এখানে ফ্লাজেলাম আছে একটা যেটা মুভমেন্টে সহযোগিতা করবে, এবং এটা হচ্ছে সেল মেমব্রেন, এই যে এটা, ঠিক আছে, এটা, এবং বাহির দিয়ে হচ্ছে সেল ওয়ালও থাকতে পারে যেটা পেপটিডোগ্লাইকান, লিপিড বা বিভিন্ন কিছুর সমন্বয়ে গঠিত। আর এটা হচ্ছে ধর একটা ইউক্যারিওটিক সেল, এখানে কোনো সেল ওয়াল সাধারণত থাকে না। এটা আমরা যদি একটা ইউক্যারিওটিক সেল ধরি, এখানে সব কিছুই আছে, মাইটোকন্ড্রিয়া আছে, এগুলো মেমব্রেন বাউন্ড অর্গানেলস, মাইটোকন্ড্রিয়া বা ধরো মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে এখানে গলগি অ্যাপারেটাস থাকবে, এবং এখানে গলগি অ্যাপারেটাস আছে, তারপর হচ্ছে গিয়ে এখানে সাইটোপ্লাজম আছে, এবং শুদ্ধর একটা প্রকৃত একটা নিউক্লিয়াস আছে। ইউ শব্দের অর্থ প্রকৃত, ঠিক আছে, আর প্রোক্যারিওটিক যেটা সেটা হচ্ছে অপ্রকৃত বা আমরা বলতে পারি আদি নিউক্লিয়াস সেখানে থাকে। আচ্ছা, এখন ডিফারেন্সগুলো তাহলে আমরা এমনিতেই বলে দিতে পারবো, এগুলো আর নতুন করে বলার কিছু নাই ডিফারেন্সগুলো, হ্যাঁ এগুলো আমরা। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি যে মাইকোপ্লাজমা এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া, তাহলে এটার সেল কী হবে? প্রোক্যারিওটিক সেল। তবে প্রোক্যারিওটিক সেলে আমরা নর্মাল যে ফিচারগুলো জানি যে এখানে মানে সেল মেমব্রেনে কোনো স্টেরল থাকে না, বা স্টেরল বলতে কোলেস্টেরল বা এই যে স্টেরল কম্পোনেন্টসগুলো সেগুলা ইউজুয়ালি থাকে না সেল মেমব্রেনে, কিন্তু বাইকোপ্লাজমাতে থাকতে পারে। পাশাপাশি বাইকোপ্লাজমাতে আরেকটা ইনফরমেশন আমরা জেনে নিই যে বাইকোপ্লাজমাতে কোনো সেল ওয়াল থাকে না। আমরা সাধারণত জানি আমাদের প্রোক্যারিওটিক সেলে সেল ওয়াল থাকে, বাট বাইকোপ্লাজমাতে কোনো সেল ওয়াল থাকে না, সেল ওয়াল ডিফিশিয়েন্ট একটা ব্যাকটেরিয়া এটা। আচ্ছা, সো এই জিনিসগুলো আমরা একটু জাস্ট এখান থেকে জেনে নিলাম। এখন আসো আমরা পরবর্তীতে চলে যাব যেটা, এবং ভাইরাস এবং প্রিয়ন্স এগুলো কিন্তু এগুলাকে আমরা বলি অ্যাসেলুলার, এই জিনিসটা ইম্পর্টেন্ট। অ্যাসেলুলার এরা অব্লিগেট ইন্টারসেলুলার বলতে যেটা আমরা বুঝি যে এরা সাধারণত বাহিরে যখন ধরো ভাইরাস হিসেবে আসে তখন এরা কিন্তু জাস্ট এদের কি স্ট্রাকচার থাকে, ধরো এটা একটা ক্যাপসিড, ভাইরাসের স্ট্রাকচারের কথাই বলতেছি, ক্যাপসিড, এবং এটার মধ্যে ধরো একটা জিরোব আছে, এটা হইতে পারে RNA অথবা হইতে পারে DNA, যে কোনো একটা, ঠিক আছে। তো এই যে একটা প্রোটিন বাহিরে, আর এই যে হচ্ছে একটা জিরোব, তো এই প্রোটিন আর জিরোব এই দুইটা মিলে আমরা এটাকে বলি নিউক্লিয় ক্যাপসিড, ধরো একটা ভাইরাস বললাম। এখন এই ভাইরাসটা অর্থাৎ একটা প্রোটেক্টিভ প্রোটিন লেয়ার যেটাকে আমরা ক্যাপসিড বলতেছি, এবং একটা হচ্ছে মানে জিনোমিক কন্টেন্ট, সেটা DNA বা RNA হইতে পারে, তো এটা একটা ভাইরাস। যখন এই নিউক্লিক অ্যাসিড বা আমরা বলতে পারি যে কোনো জিনোমও থাকতেছে না, শুধুমাত্র প্রোটিন লেয়ারটা আমি ধরো আছে, তাহলে এটাকে আমি বলতেছি হচ্ছে প্রিয়ন, ঠিক আছে। সো আলটিমেটলি প্রিয়ন যেটা, তাহলে প্রিয়ন আর ভাইরাস এগুলো কোনো সেল না, এরা হচ্ছে যখন মানুষের বডিতে ঢোকে কোনো একটা হোস্টকে আক্রমণ করছে, সেই হোস্টের ভিতরে এরা মাল্টিপ্লাই করতে পারে, রেপ্লিকেশন করতে পারে, তো তখন এরা হচ্ছে এদের সংখ্যা বৃদ্ধি করে ওইভাবে, বাট এরা কিন্তু বাহিরে অ্যাজ এ হোল বা আমি যদি ইন্ডিপেন্ডেন্টলি বলতে চাই এগুলো কোনো সেল না, এরা অ্যাসেলুলার। এখন দেখো যে ফাঙ্গাই এগুলো ইউক্যারিওটিক, প্রোটোজোয়া, হেলমিনথি এগুলো ইউক্যারিওটিক, এবং ব্যাকটেরিয়া হচ্ছে শুধু প্রোক্যারিওটিক, আর ভাইরাস হচ্ছে নন সেলুলার বা অ্যাসেলুলার। আচ্ছা, এখন এই তিনটার মধ্যে একটু ডিফারেন্স এখানে দেখানো হয়েছে, এগুলো আমরা একটু দেখতে পারি, দেখলে ভালো, বাট আপাতত না দেখলেও সমস্যা নেই, কারণ আমরা প্রত্যেকটা যখন পড়বো আলাদা আলাদা তখন তো সেই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা জানবই। এবং এটার সাইজ কিন্তু আরও অনেক বেশি ছোট হয় ভাইরাসের সাইজ, এটাতে আইদার DNA থাকে অথবা RNA থাকে, এখানে DNA আর RNA দুইটাই থাকে। এটা মানে ধরো এটা হচ্ছে প্রোক্যারিওটিক, এটা 70S, এখানে কোনো রাইবোসোমই থাকে না, কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না, কারণ এগুলো তো হচ্ছে তোমার অ্যাসেলুলার, রাইট। আচ্ছা, এবং ওই যে বললাম না যে হচ্ছে ধরো এই যে নিউক্লিয় ক্যাপসিডের বাহিরে এখানে হচ্ছে একটা এনভেলপ থাকতে পারে বেশ কিছু ভাইরাসে, সেগুলোকে আমরা বলি এনভেলপ ভাইরাস, যেগুলোতে থাকে সেগুলো এনভেলপ ভাইরাস। আচ্ছা, এখন আসলে যে লোকোমোশনের জন্য অর্গান অফ লোকোমোশন নামে কিছু টার্ম আছে, যেমন ধরো সিলিয়া, ফ্লাজেলা, সিউডোপোড, এগুলো ফরমেশনের মাধ্যমে অর্গানিজমগুলো হচ্ছে মানে মুভমেন্ট করতে পারে, এই জন্য এগুলোকে আমরা বলি অর্গান অফ লোকোমোশন। আচ্ছা, ঠিক আছে। এখন মোটিলিটি অর্গানিজম বলতে আমরা বুঝি যে ফাঙ্গাই এবং ভাইরাস এবং কিছু ব্যাকটেরিয়া এগুলো সাধারণত নন মোটাইল হয়, আর প্রোটোজোয়া যেগুলো
এগুলা সিউডোপোডসের মাধ্যমে অথবা সিলিয়ার মাধ্যমে অথবা ফ্লাজেলার মাধ্যমে এরা চলাচল করতে পারে। আর কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলা মোটাইল। ব্যাকটেরিয়ার মধ্যে মনে রাখবা, ব্যাকটেরিয়ার মধ্যে কিছু আছে মোটাইল, কিছু আছে নন মোটাইল। সো ব্যাকটেরিয়ার মধ্যে মোটাইল নন মোটাইল দুই ধরনের ব্যাকটেরিয়া আছে। তো মোটাইল যেগুলো সেগুলো ফ্লাজেলার সহযোগিতায় চলে, আর মানে যেগুলো ফ্লাজেলা আছে ওইগুলো মোটাইল, আর ফাঙ্গাই ভাইরাস এগুলো নন মোটাইল। ইমার্জিং এবং রি ইমার্জিং এই যে ডিজিজ আছে এগুলো নিয়ে একটু কথা বলবো। তো ইমার্জিং ডিজিজ আর রি ইমার্জিং ডিজিজ কি সেগুলো আমি বলছিলাম যে যে ডিজিজটা একেবারে নতুন, ধরো SARS-CoV-2 এটা একেবারে নতুন একটা ভ্যারিয়েন্ট, এটা আগে ছিল না। সো এটা যখন অ্যাপিয়ার করছে তখন এটাকে আমি বলতেছি একটা ইমার্জিং ডিজিজ, যেটা নিউ ডিজিজ, আগে কখনো ছিল না, ঠিক আছে। সো এরকম কিছু ডিজিজের নাম, মানে ধরো ভ্যারিয়েন্ট, নতুন নতুন ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে যেগুলো আগে হয়তো আমি পাইনি, আগে ফার্স্ট টাইম এটা অ্যাপিয়ার করছে। আর রিমার্জিং মানে যেগুলো আগে ছিল, আগে ধরো ডেঙ্গুরে আমি ধরলাম ডেঙ্গু বা কোনো একটা পার্টিকুলার ডিজিজ সেটা আগে ছিল, সেটা কন্ট্রোল করা হয়েছে, আবার হুট করে নতুন করে আবার সেটা অনেক বেশি হওয়া ধরছে মানুষের। সো এই বিষয়গুলোকে বা এই ডিজিজগুলোকে আমি বলে হচ্ছে রিমার্জিং। সো এক্সাম্পলগুলো জানা লাগবে, যে টিউবারকুলোসিস, ম্যালেরিয়া, মিজলস, ডিপথেরিয়া, কলেরা, প্লেগ, এগুলো হচ্ছে রিমার্জিং। কী কী কারণে এই রিমার্জিং ডিজিজগুলো হতে পারে? ইকোনমিক প্রবলেমের কারণে, যারা মানে লো সোসিওইকোনমিক কন্ডিশনে থাকে সেই সকল কন্ডিশনে হতে পারে। আনপ্লান বা আন্ডার প্লান আরবানাইজেশন, অনেক বেশি আরবানাইজেশন হচ্ছে, শহরায়ন হচ্ছে, অনেক বেশি ক্রাউড হচ্ছে, স্বাস্থ্য যে প্রপার স্যানিটাইজেশন বা পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা প্রপারলি মেনটেন হচ্ছে না, পাবলিক হেলথের ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক নাই, বা অনেক বেশি ডিজিজ ভেক্টরস দ্বারা এক্সপোজ হচ্ছে হিউম্যান বিংরা, দেখা গেছে যে ইন্টারন্যাশনাল ট্রাভেল অনেক বেশি বেড়ে গেছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, এই সকল ক্ষেত্রে এরকম হইতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে কজ পোস্টুলেট নিয়ে আমি যে কাজটা করতে চাচ্ছি, আমি আলাদা একটা ভিডিওই বানাতে চাচ্ছি কজ পোস্টুলেট নিয়ে। সো কজ পোস্টুলেট তাই এটার মধ্যে আর বলবো না।